ইরানের রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা, ইউরোপীয় ইউনিয়নের প্রভাব পড়তে পারে কূটনৈতিক সম্পর্কের উপর। জাতিসংঘের তহবিল সংকটে সতর্কবার্তা, জুলাইয়ের মধ্যে বকেয়া অর্থ না দিলে মৌলিক সংস্কার বাধ্যতামূলক। ইসরায়েল দক্ষিণ আফ্রিকা সম্পর্কের টানাপোড়েন, দূতকে বহিষ্কার ও দেশ ত্যাগের নির্দেশ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসে কূটনৈতিক পদক্ষেপ, তেহরান যে কোনো সংলাপে অংশ নিতে প্রস্তুত। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে। 15 জন ব্যক্তি ও 6টি প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরান এই সিদ্ধান্তকে কৌশলগত ভুল এবং লোক দেখানোর নাটক বলে নিন্দা জানিয়েছে এবং যে কোনো আগ্রাসনের প্রতিক্রিয়ায় ট্রিগারে আঙ্গুল রেখে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউরোপীয় ইউনিয়ন ইরানের অভিজাত সামরিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছে। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের এই সিদ্ধান্ত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস নিশ্চিত করেছেন। কালাস বলেন, আইআরজিসি এখন আল কায়দা বা ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত হবে। এই বাহিনী নিজেদের নাগরিকদের হত্যা করছে এবং নৃশংসতার পথ প্রশস্ত করছে, যা আর উপেক্ষা করা যায় না। এর আগে ফ্রান্স কিছুটা দ্বিধার সঙ্গে এই প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে বুধবার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জোয়া নোয়েল বারো জোরালো সমর্থন জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত ইরানের আধুনিক ইতিহাসে সহিংস ঘটনা মোকাবেলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের ফলে আইআরজিসি ছাড়াও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দর মোমেনি, প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ মোভায়েদি আজাদ সহ 15 জন ব্যক্তি ও 6টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে তাদের সম্পদ বাজেয়াপ্ত এবং ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইরান এই সিদ্ধান্তকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এটি কৌশলগত ভুল ও লোক দেখানোর নাটক হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ইউরোপ সংঘাত থামানোর বদলে আগুনে ঘি ঢালছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙ্গুল রেখে প্রস্তুত এবং যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান অভিমুখে বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার জন্য সময় কমে এসেছে, তবে সামরিক সংঘাত এড়ানোর আশা প্রকাশ করেছেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর আইআরজিসি গঠিত হয়। এটি ইরানের সামরিক অর্থনৈতিক ক্ষেপণাস্ত্র পরমাণু কর্মসূচিতে ব্যাপক প্রভাব রাখে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সতর্ক করেছেন, সদস্য দেশগুলো বকেয়া চাঁদা না দেওয়ায় সংস্থাটি আসন্ন আর্থিক ধসের ঝুঁকিতে রয়েছে। তিনি জানিয়েছেন, যদি জুলাইয়ের মধ্যে চাঁদা আদায় না হয়, বাজেট পুরোপুরি শূন্য হয়ে যেতে পারে। গুতেরেস সব সদস্য রাষ্ট্রকে সময়মতো এবং পূর্ণ অর্থ পরিশোধের আহ্বান জানিয়েছেন, নয়তো আর্থিক কাঠামোয় মৌলিক সংস্কার আনা ছাড়া বিকল্প থাকবে না। আরও থাকছে প্রতিবেদনে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, সদস্য দেশগুলো বকেয়া চাঁদা না দেওয়ায় সংস্থাটি আসন্ন আর্থিক ধসের ঝুঁকিতে রয়েছে। 30 জানুয়ারি তিনি পাঠানো এক চিঠিতে জানান, বর্তমান আর্থিক সংকট এতটাই গুরুতর যে আগামী জুলাইয়ের মধ্যে জাতিসংঘের তহবিল শূন্য হয়ে যেতে পারে। গুতেরেস চিঠিতে বলেন, 193টি সদস্য দেশের সবাইকে বাধ্যতামূলকভাবে চাঁদা পরিশোধ করতে হবে। তা না হলে সংস্থার আর্থিক অবকাঠামোয় মৌলিক সংস্কার আনা ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না। তিনি বলেন, আমরা যে পরিস্থিতির মুখোমুখি তা ভাষায় বোঝানো কঠিন। আদায় না হওয়া অর্থ দিয়ে বাজেট বাস্তবায়ন সম্ভব নয় এবং যে অর্থ পায়নি তা ফেরত দেওয়াও সম্ভব নয়। মহাসচিব আরও উল্লেখ করেন, অতীতেও জাতিসংঘ আর্থিক সংকটে পড়েছে, তবে এবারের পরিস্থিতি ভিন্ন, কারণ এবার অনুমোদিত বাজেটের বড় অংশের অর্থ প্রদানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্যর্থতার ঘোষণা এসেছে। যদিও কোনো দেশকে সরাসরি নাম উল্লেখ করা হয়নি, তবে গুতেরেসের সতর্কবার্তা এমন সময় এসেছে যখন জাতিসংঘের প্রধান দাতা দেশ যুক্তরাষ্ট্র নিয়মিত ও শান্তিরক্ষা বাজেটে অর্থ প্রদানে সরে দাঁড়িয়েছে।
গুতেরেসের তথ্য অনুযায়ী 2025 সালের শেষে বকেয়া চাঁদার পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, মোট প্রাপ্যের 77%। তিনি বলেন, বিদ্যমান নিয়ম অনুযায়ী বাজেট বাস্তবায়ন সম্ভব না হলে অব্যবহৃত অর্থ সদস্য দেশগুলোকে ফেরত দিতে হয়, যা কার্যত একটি দুধারী তলোয়ার হিসেবে কাজ করছে। মহাসচিব স্পষ্ট করে বলেন, সব সদস্য রাষ্ট্র সময় মতো ও পুরো অর্থ পরিশোধ করবে, নয়তো আর্থিক ধস ঠেকাতে সংস্থার আর্থিক কাঠামোয় মৌলিক সংস্কার আনা প্রয়োজন। যুক্তরাষ্ট্র জাতিসংঘের সবচেয়ে বড় দাতা দেশ হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন সংস্থাটির সহায়তা যথাযথভাবে ব্যবহার করছে না। জানুয়ারিতে 66টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র প্রত্যাহার করেছে। গুতেরেস ইতিমধ্যেই সতর্ক করেছেন, বকেয়া চাঁদার কারণে সংস্থা বহু বছরের মধ্যে সবচেয়ে নাজুক আর্থিক অবস্থায় রয়েছে। দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের প্রিটোরিয়ায় নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেডম্যানকে কূটনৈতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তাকে 72 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, সেডম্যান প্রেসিডেন্ট সিরিল রামাফোসার উপর অপমানজনক আক্রমণ ছড়াতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন এবং ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের সফরের তথ্য যথাযথভাবে জানাতে ব্যর্থ হয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। দক্ষিণ আফ্রিকা কূটনৈতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রিটোরিয়ায় নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেডম্যানকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছে এবং তাকে আগামী 72 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। 30 জানুয়ারি স্থানীয় সময়ে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেডম্যান কূটনৈতিক শিষ্টাচার ও নিয়ম লঙ্ঘন করেছে, যা দেশটির সার্বভৌমত্বের জন্য সরাসরি চ্যালেঞ্জের সমতুল্য। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই লঙ্ঘনের মধ্যে রয়েছে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার উপর অপমানজনক আক্রমণ চালানোর জন্য ইসরায়েলি সোশ্যাল মিডিয়া ব্যবহার ও ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের সফর সম্পর্কে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষকে অবহিত না করা। মন্ত্রণালয় এটিকে ইচ্ছাকৃত ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে। প্রিটোরিয়ায় ইসরায়েলের দূতাবাসের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স সংবাদ সংস্থার পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করেছে। ওই মামলার পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা ছিল। এবার ইসরায়েলের দূতকে অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত সেই উত্তেজনা আরও তীব্র করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপকে একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখিয়েছে, যাতে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান সংলাপের জন্য প্রস্তুত, তবে কোনো চাপ বা হুমকির মুখে নয়। প্রয়োজনে যুদ্ধের জন্য তারা প্রস্তুত। তিনি জানান, সমতা ও সম্মানের ভিত্তিতে হলে পারমাণবিক আলোচনায় ইরানের আপত্তি নেই। তুরস্ক ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে উত্তেজনা হ্রাসে আলোচনার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি বলেছেন, ইরান যেমন সংলাপের জন্য প্রস্তুত, তেমনি যুদ্ধের জন্য প্রস্তুত, তবে কোনো চাপিয়ে দেওয়া শর্ত বা হুমকির মুখে আলোচনা গ্রহণযোগ্য নয়। 30 জানুয়ারি আঙ্কারায় তুরস্কের প্রধানমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আরাগচি জানান, সমতা, সামরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে হলে ইরান পারমাণবিক আলোচনায় অংশ নিতে আগ্রহী, তবে জোর বা চাপের মাধ্যমে কোনো সমঝোতা চাপিয়ে দেওয়ার চেষ্টা ইরান মেনে নেবে না। তিনি তুরস্ক সফরকে সন্তোষজনক উল্লেখ করে বলেন, হাকান ফিদানের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে। ইরান ও তুরস্ক প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র, যারা সহজ ও সংকটময় উভয় সময়ে একে অপরের পাশে থেকেছে। আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে আরাগচি বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা, উত্তেজনা হ্রাস এবং অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র ব্যর্থ করতে সহায়ক যে কোনো উদ্যোগকে ইরান স্বাগত জানায়। তিনি জানান, তেহরান আঞ্চলিক সংলাপের পক্ষে এবং শান্তি ও স্থায়ী স্থিতিশীলতার লক্ষ্যে যে কোনো আলোচনায় অংশ নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে আরাগচি বলেন, ন্যায্য হলে আলোচনায় ইরানের আপত্তি নেই, তবে হুমকির মুখে কোনো আলোচনা হবে না। তিনি বলেন, হুমকি পরিহার করে সম্মানজনক আলোচনায় এলে ইরান প্রস্তুত এবং কূটনীতি কখনো পরিত্যাগ করবে না। একই সঙ্গে আরাগচি বলেন,
দেশের প্রতিরক্ষা সক্ষমতা আলোচনার বিষয় নয়। যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে সতর্ক করেন, এতে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ঝুঁকিতে পড়বে। তিনি উত্তেজনা কমাতে তেহরান ওয়াশিংটনের পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানান। এই বক্তব্য এমন এক সময় সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুমকিমূলক ভাষা ব্যবহার করেছেন। এর জবাবে ইরান আবারও স্পষ্ট করেছে হুমকি ও জবরদস্তি তারা গ্রহণ করবে না এবং যে কোনো সামরিক আগ্রাসনের ক্ষেত্রে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। তাইওয়ান নিজেদের উদ্যোগে তৈরি প্রথম সাবমেরিন নারওয়ালের সফল ট্রায়াল করেছে। এটি তাদের তৃতীয় সাবমেরিন এবং মার্কিন ও ব্রিটিশ প্রযুক্তি ব্যবহার করে তৈরি। চীনের হুমকির মোকাবেলায় তাইওয়ান সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। তাইওয়ান নিজেদের উদ্যোগ ও অর্থায়নে তৈরি প্রথম সাবমেরিন নারওয়ালের সফল ট্রায়াল সম্পন্ন করেছে। বৃহস্পতিবার দক্ষিণ তাইওয়ানের কাওসিয়ং সমুদ্র বন্দরের কাছে সাগরের বেশ কিছু সময় ধরে ট্রায়াল পরিচালিত হয়, যা তাইওয়ানের নৌবাহিনী নিশ্চিত করেছে। নারওয়াল তাইওয়ানের তৃতীয় সাবমেরিন। আগের দুটি সাবমেরিন তারা 1980-র দশকে নেদারল্যান্ডস থেকে কিনেছিল এবং সেগুলো এখনো নৌবাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছে। 2022 সালে তাইওয়ানের সরকার প্রথমবারের মতো নিজস্ব উদ্যোগে সাবমেরিন তৈরির সিদ্ধান্ত নেয়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় তাইওয়ানিজ সংস্থা সিএসবিসি কর্পকে, যারা মোট 8টি সাবমেরিন তৈরি করার জন্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ। চুক্তি অনুযায়ী নারওয়াল ছিল প্রথম সাবমেরিন। সিএসবিসি কর্পের কর্মকর্তারা জানিয়েছেন 2027 সালের মধ্যে আরও দুটি সাবমেরিন নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। তবে তারা বলেছেন চীনের চাপ এবং আন্তর্জাতিক সম্পর্কের সীমাবদ্ধতার কারণে প্রথম সাবমেরিনের হস্তান্তর নির্ধারিত সময়ে সম্পূর্ণ করা সম্ভব হয়নি। একই কারণে সামনের সাবমেরিনগুলোর ক্ষেত্রেও বিলম্বের সম্ভাবনা রয়েছে। নারওয়াল নির্মাণে ব্যবহৃত প্রযুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অভিজ্ঞতা ও প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা তাইওয়ানের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ অগ্রগতি। তাইওয়ান দীর্ঘদিন ধরে চীনের সামরিক হুমকির মুখোমুখি। চীনের দাবি অনুযায়ী তাইওয়ান চীনের অংশ, কিন্তু তাইওয়ান সবসময় নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। চীনের এই হুমকি মোকাবেলায় তাইওয়ান তাদের সামরিক ক্ষমতা বাড়াচ্ছে। 2025 সালে প্রেসিডেন্ট লাই চিং-তে প্রতিরক্ষা খাতের বাজেট $400 কোটি বৃদ্ধি করেছেন। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।